তথ্য চাওয়া হলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে 140 জনের তথ্য পাওয়া গেছে। এই তথ্যের প্রাথমিক অনুসন্ধান শেষে কোনো গুমের শিকার ব্যক্তির নাম এখনো পাওয়া যায়নি। পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তির সাপেক্ষে অনুসন্ধান চলমান রয়েছে। তবে বিগত 22/12/2024 তারিখে ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ রহমতুল্লাহ নামক গুমের শিকার ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বর্ডার দিয়ে পুশিন করা হয়েছে মর্মে আমরা অবগত আছি এবং এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে। এছাড়াও ভারতের বিভিন্ন কারাগারে বন্দী থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত 2-2.5 বৎসরে আটক 1067 জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। আরও তথ্য পাওয়া গেলে কমিশনে প্রেরণ করা হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান। এতদ্ব্যতীত কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের ধারা 10(a)(1) ও 2 অনুযায়ী কমিশনে দাখিলকৃত গুম সংক্রান্ত অভিযোগসমূহের মধ্য হতে মোট 74টি অভিযোগ তদন্ত নিষ্পত্তির জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বরাবরে প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, ডিজিএফআই মহাপরিচালক এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে। এছাড়াও কমিশনের সদস্যবৃন্দ বিভিন্ন গণসচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ভিকটিম পরিবার সহ অংশীজনদের গুম সংক্রান্ত অপরাধ ও এর দায় সংক্রান্ত বিষয়ে অবহিত করেছেন। এছাড়া ঢাকা, বগুড়া, নারায়ণগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ডিজিএফআই, সিটিটিসি ও র্যাবের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু গোপন বন্দিশালার সন্ধান পাওয়া মাত্রই তা অত্র কমিশন পরিদর্শন করে অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রদান করেন। যেমন কমিশন গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই ডিজিএফআইর জেআইসি আয়নাগর এবং র্যাব হেডকোয়ার্টার্সের টিএফআই পরিদর্শন করে আলামত ধ্বংসের প্রক্রিয়া দ্রুততার সাথে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে বিগত 12/2/2025 তারিখে সংশ্লিষ্ট ব্যক্তিগণ সহযোগে মাননীয় প্রধান উপদেষ্টা পরিষদের কয়েকজন সম্মানিত সদস্য কর্তৃক এই 2টি সহ মোট 3টি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের গুম করার অভিযোগ আছে তাদের সংশ্লিষ্টতা নিয়ে অনুসন্ধান করছে। কেউ কেউ আশঙ্কা করছেন যে গুমের সাথে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে। কিন্তু এ প্রসঙ্গে উল্লেখ্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়, পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি যাকে বলে। কারণ অপরাধীরা অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে তার ধর্ম, কমিউনিটি, সামাজিক গ্রুপ ইত্যাদির আড়ালে লুকাতে চেষ্টা করে। এই প্রবণতাকে বলা হয় আইডেন্টিটি বেসড ডিফেন্স বা কমিউনিটি বা কমিউনাল শিল্ডিং। কিন্তু বিচার কখনো ব্যক্তির পরিচয় দিয়ে হয় না, তা হয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। কারণ ফৌজদারি অপরাধ একটি ব্যক্তিগত দায়, এতে কমিউনিটিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। গুমের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং সবাই আইনের অধীন, এটাই আইনের শাসনের মর্মবাণী। তাই গুমের সাথে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর উপর বর্তায় না,
অত্র কমিশন কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956 এর অনুবলে গঠিত হয়ে সম্পূর্ণ পক্ষপাত মুক্ত ও স্বাধীনভাবে কাজ করছে বিধায় অত্র কমিশনের কাজে কোনো বাহিনীর দেশপ্রেমিক সদস্যদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হবার কোনো কারণ নেই মর্মে অত্র কমিশন মনে করে। ধন্যবাদ। Now you are at liberty to ask me questions. স্যার, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে প্যানিকের কথা বললেন, এটি দূর করতে কি আপনাদের আজকের এই সংবাদ সম্মেলন স্যার? ওইটা একটা আমরা আপডেট দিলাম, আমাদের কাজকর্ম সম্পর্কে আপডেট দিলাম আপনাদেরকে। এইটা আমরা ইনসিডেন্টালি বললাম, প্রসঙ্গত বললাম বা প্রসঙ্গক্রমে বললাম। অনেকের ধারণা যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হয়ে গেছে। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হওয়ার কোনো কারণ নাই, বা এই জন্য কারণ নাই কারণ এটা যেসব সদস্যরা গুমের সাথে জড়িত এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এবং কোনো বাহিনী এইসব সেই পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটিকে ওন করা ঠিক না। ক্লিয়ার কথাগুলো, ওন করা ঠিক না, এটা তাদের ব্যক্তিগত দায়। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান, ইয়েস। গুমের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর অনেককে জিজ্ঞাসাবাদ করেছেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, দুটো বিষয় আমার জানা আছে, তারা কেন গুম করেছিল, কার নির্দেশে করেছিল, সেটিকে আপনাদেরকে বলেছে কিনা, এবং এই গুমের সাথে পার্শ্ববর্তী দেশের আইন শৃঙ্খলা সংক্রান্ত বাহিনীর বা বিভিন্ন এজেন্ট যারা আছে তাদের কোনো যোগসাধন ছিল না না, আমরা তো অলরেডি আমাদের যেটা ইন্টারভিউ রিপোর্ট দিয়েছিলাম আপনার 2024 সনের 14ই ডিসেম্বর, সেখানে আমরা বলছি, এবং এগুলো তো শেয়ার হয়েছে উইথ দ্য মিডিয়া। এটা শেয়ার হয়েছে আপনার সাথে জানেন আপনারা, সুতরাং দ্যার ইজ নো পয়েন্ট ইন আস্কিং মি দিস কোয়েশ্চেন। অন্য কোনো পয়েন্টে থাকলে এগুলো তো শেয়ার হয়েছে উইথ দ্য মিডিয়া, আপনি জানেন। জানার জন্য বলছি, তারা যারা গুম করেছিল তারা কার নির্দেশে কেন করেছিল? না, ওটা দেখছেন তো আপনারা, আপনাদের রিপোর্টে আছে তো এগুলা, দেখছেন না আপনারা? তো ঠিকই আছে তো, আমরা তো যা পাচ্ছি তাই আমরা বলতেছি, কথা বলছি। আজকের ফাইন্ডিংসটা কি আছে? আজকে তো আমরা ফাইন্ডিংস নিয়ে বসি নাই, আমরা উই হ্যাভ assembled here, we have called you to give an update about our work. কথা বলছেন, জাতিকে জানানো আপনাদের মাধ্যমে, জনগণকে জানানো আপনাদের মাধ্যমে যে আমাদের কাজে একটা ফিরিস্তি দিলাম, একটা আপডেট দিলাম। কেন পাইলেন না? পাইলেন না কেন? পাইলেন আপনার 1067 জনের আপনার ইন্ডিয়ান কারাগারে আছে, এটা নতুন না, তাই না? না, আমরা ইন্ডিয়া যাব না, আমরা তো এই যারা ওরা তো তালিকা দিয়েছে, আমাদের কাছে রেকর্ড আছে, আমরা ওগুলো ক্রস চেক করবো, রিডেট করবো, তারপর দেখবো যারা গুম হওয়া ব্যক্তি তাদের মধ্যে কেউ আছে কিনা ইন্ডিয়ান জেলে, এবং এটা আরো আসবে। এটা হলো কি কন্টিনিউইং প্রসেস, ওইটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বলছে আরো তালিকা আমরা পাঠাবো। তো এগুলো তো যাচাই বাছাই করে দেখতে হবে। 330 জন গুম যে আছেন তাদের আসলে বেঁচে থাকার সম্ভাবনা বা কোনো আপনারা কোনো আপনারা করছেন কিনা? বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। তো আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি, ইট রিকোয়ার্স টাইম। আমরা তো রোবট না, তাই না যে প্রেস করলাম সব চলে আসবে। এটা তো ওদের প্রত্যেকের ফাইল আছে, এবং আমরা দেখতেছি, রিলেট করতেছি, ক্রস চেক করতেছি, তারপর আমরা সিদ্ধান্তে আসবো যে আমরা কয়জনকে পাইলাম কয়জনকে পাইলাম না।